ওয়েলকাম এভরিওয়ান। আজকে তোমাদের জিওগ্রাফির ক্লাসে আমি সুদীপ্ত দাস রায় তোমাদের সাথে জিওগ্রাফির তোমাদের ক্লাসের পরবর্তী টপিকটা নিয়ে কন্টিনিউ করব। অর্থাৎ আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি আমরা আহ, হিমবাহের কার্যকলাপগুলো নিয়ে আলোচনা করছিলাম। হিমবাহের ক্ষয়কার্যের বিভিন্ন প্রক্রিয়া এবং কি কি ধরনের ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় সেগুলো লাস্ট ক্লাসে ডিসকাস করেছি অলরেডি। আজকের ক্লাসে আমরা তার পরের ধাপের দিকে এগোবো, অর্থাৎ আমরা দেখব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হতে দেখা যায়। তো হিমবাহের ক্ষয়কার্য যেটা অলরেডি আগের দিন আমরা দেখেছিলাম, যেখানে শার্ক, তারপরে ক্র্যাগ অ্যান্ড টেল, রসে মোতানে, তারপর অ্যারেট, পিরামিড পিক, নুনাটক্স, এরকম অনেক রকমের ভূমিরূপ যেগুলো অলরেডি ডিসকাস করেছি। এবার সঞ্চয় কার্য বলতে হিমবাহ পাহাড় থেকে যে রাস্তা ধরে প্রবাহিত হয় খুব ধীর গতিতে, নদীর মতন এত গতিবেগে প্রবাহিত হয় না, অত্যন্ত ধীর গতিতে মধ্যাকর্ষণ শক্তির দ্বারা বরফ ওপরের থেকে নিচের দিকে যখন নামতে থাকে সেটাকে হিমবাহ বলে। যেটা আমরা দেখেছি যে যার গতিবেগ কখনো কখনো বছরে মাত্র 5 থেকে 10 সেন্টিমিটারের মতন হয়, তার কমও হয়। তো এত বড় বরফের চাই যখন ওপর থেকে নিচের দিকে নামে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, তার সেই ভর, তার শক্তি বিভিন্ন পাথরকে ক্ষয় করে নিয়ে আসে এবং সেই বয়ে নিয়ে আসা পাথরগুলোকে সে কোথাও না কোথাও সঞ্চয়ও করে তার গতিপথে। কিন্তু এই সঞ্চয় কার্যটা দুভাবে হতে পারে। একটা হলো পর্বতের ওপরে যখন হিমবাহটা প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত হওয়ার পথেই সে কোথাও কোথাও সঞ্চিত করছে এটা। আবার আরেক রকমের হতে পারে যেখানে এসে এই হিমবাহটা শেষ হচ্ছে, অর্থাৎ যে পয়েন্টের পরে সেই হিমবাহটা গলে যাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন অংশ থেকে সেই বড় হিমবাহ গলে জল বেরিয়ে আসছে এবং সেটা কোনো না কোনো নদীর উৎপত্তি করছে। সেইখানে যেখানে হিমবাহটা এসে শেষ হলো, সেই স্থানেও বরফ এবং জলের একত্রিত ভাবে কিছু সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি করে, মানে সঞ্চয় কার্যের দ্বারা কিছু বিশেষ ভূমিরূপ তৈরি করে। তো এই দু ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে হিমবাহ গাত্রে পর্বতের ওপর, আর একটা পর্বতের পাদদেশে যেখানে এসে হিমবাহটা গলছে সেই স্থানে। তো প্রথমে পর্বতের গাত্রে হিমবাহের ওপর যে ভূমিরূপগুলো, যে সঞ্চয়জাত ভূমিরূপগুলো দেখা যায়, তার মধ্যে প্রধান হচ্ছে গ্রাব রেখা। কি বলে? গ্রাব রেখা, বা গ্রাব রেখাকে ইংলিশে বলা হয় মোরেন। তো মোরেন দেখা যায় বা গ্রাব রেখা দেখা যায় হিমবাহের কাজের দ্বারা, মূলত সঞ্চয় কাজের দ্বারা। আমি সঞ্চয় কার্য সম্পর্কে এখানে ডিসকাস করছি। এবার এই গ্রাব রেখাগুলো অনেক রকমের হয়। পার্শ্বীয় গ্রাব রেখা, মধ্য গ্রাব রেখা, প্রান্ত দেশের গ্রাব রেখা, এরকম অনেক রকমের গ্রাব রেখা তোমরা দেখতে পাবে। গ্রাব রেখা মানে কি? ধরো এই একটা হিমবাহ পাহাড়ের থেকে নামছে এবং চারপাশে তো পর্বতমালা রয়েছে, পাহাড় টাহাড় রয়েছে। সেই পাহাড়গুলোর থেকে ভেঙে যে পাথরের টুকরো এই হিমবাহের ওপর পড়ে থাকে এবং হিমবাহের দ্বারা হিমবাহটা যখন এগোচ্ছে তার উপর পড়ে থাকা এই সমস্ত পাথরের টুকরো টুকরো যা কিছু আছে, সেগুলো হিমবাহের সাথে অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হতে থাকে, এগোতে থাকে। এইভাবে এই গ্রাব রেখাগুলো আমরা হিমবাহের ওপর তৈরি হতে দেখতে পাই। এবার এই গ্রাব রেখা অনেক রকমের হয়, সেগুলো বললাম। পার্শ্ব গ্রাব রেখা, তারপরে প্রান্ত গ্রাব রেখা, ভূমি গ্রাব রেখা, মধ্য গ্রাব রেখা, অনেক রকমের গ্রাব রেখা দেখা যায়। তো এক এক করে একটু জেনে রাখতে হবে, মানে ডেফিনেশন সেরকম কিছু নেই। প্রান্ত গ্রাব রেখা মানে, পার্শ্ব গ্রাব রেখা বলি, পার্শ্ব গ্রাব রেখা মানে যেটা পার্শ্বভাগে, মানে একদম এই পর্বতের গাত্রে, পর্বতের দিকে হিমবাহের শেষে প্রান্ত ভাগে তৈরি হয়েছে, মানে পাহাড় থেকে গড়িয়ে পড়েছে এবং হিমবাহের সাইডে সাইডে জমা হয়ে গেছে।
এইরকম গ্রাবরেখাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা, পাশের দিকে তৈরি হয়েছে। এরপর তোমরা দেখবে, আমি এখানে তোমাদের বইয়ের মধ্যে কিভাবে এগুলো পাবে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, গ্রাবরেখা কাকে বলে সেটা ডেফিনেশন তো বলে দিলাম। প্রান্ত গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা মানে যেখানে হিমবাহটা এসে শেষ হয়। মানে ধরো এই হিমবাহটা এখানে এই জায়গাতে এসেই শেষ, এরপরে আস্তে আস্তে এটা গলে গিয়ে বরফ এখান থেকে গলে গিয়ে এখান থেকে আস্তে আস্তে জলের ধারার মতন, ছোট্ট ধারার মতন জল বেরিয়ে চলেছে। পরবর্তীকালে এই জলের ধারা আরো অনেক জলের ধারার সাথে মিশ্রিত হয়ে একটা বড় নদী তৈরি করবে। তো যেখানে এই হিমবাহটা এসে শেষ হচ্ছে সেই স্থানে কি হয়, সেই স্থানে তার গতিপথে সে যত পাথরকে ঠেলে ঠেলে নিয়ে এসছে, সেই পাথরগুলোকে এখানে নিয়ে এসেই তো ফাইনালি ছাড়বে। কারণ তারপরে তো হিমবাহটা শেষ, তারপরে তো জলের ধারা বেরোচ্ছে, তারপরে তো আর হিমবাহ নেই। তাই এইখানে এই যে সমস্ত পাথরগুলোকে নিয়ে এসে এই প্রান্তভাগে জমা করবে, এটাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা। যেটা প্রান্তভাগে এসে জমা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। তোমাদের বইতে এগুলো সবই লেখা পেয়ে যাবে। প্রান্ত গ্রাবরেখা, যেমন এই যে প্রান্ত গ্রাবরেখা লেখা আছে, হিমবাহের সম্মুখ ভাগে সঞ্চিত গ্রাবরেখাকে, সম্মুখ ভাগে মানে যেখানে এসে সে শেষ হয়েছে। আচ্ছা, পার্শ্ব গ্রাবরেখা অলরেডি আমি বলেছি যে আশেপাশের মানে ধারগুলোতে জমা হচ্ছে, সেটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। এবং একটা আছে মধ্য গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা কাকে বলবে? ধরো এই দিক থেকে একটা হিমবাহ এসছে এবং এই দিক থেকে একটা হিমবাহ এসছে। এবার এই দুটো হিমবাহ যখন একে অপরের সাথে মিশে গেল, মিশে একটা বড় হিমবাহ তৈরি করলো, তখন কি হবে? এই হিমবাহটার যে পার্শ্ব গ্রাবরেখা ছিল সেই পার্শ্ব গ্রাবরেখা এবং এই হিমবাহটার যে পার্শ্ব গ্রাবরেখা ছিল সেই পার্শ্ব গ্রাবরেখা একে অপরের সাথে মিশে মধ্য গ্রাবরেখা তৈরি করবে। তাহলে এইটা হচ্ছে দুটো সাইডে আছে পার্শ্ব গ্রাবরেখা, এবং দুটো পার্শ্ব গ্রাবরেখা যখন মিট করে যাবে তখন সেটা তৈরি করে ফেলবে মধ্য গ্রাবরেখা। সুতরাং মধ্য গ্রাবরেখা কিভাবে তৈরি হয় সেটাও তোমরা বুঝতে পারলে। এছাড়া এখানে দেখো আরো কিছু আছে পয়েন্ট, আমি বলে দিচ্ছি, তোমাদের বইতে এক্সপ্লেনেশন থাকতেও পারে নাও থাকতে পারে। পার্শ্ব গ্রাবরেখা হলো ভূমি গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা কাকে বলে? ভূমি গ্রাবরেখা মানে যেটা হিমবাহটা যাচ্ছে তার তলদেশে, হিমবাহের তলদেশে, যেটা আমরা উপর থেকে দেখলে বুঝতে পারবো না, যে পদার্থগুলোকে নিয়ে আসছে সেগুলো তলদেশে জমা করে করে এগিয়ে যাচ্ছে, তাদেরকে বলা হয় ভূমি গ্রাবরেখা। হিমাবদ্ধ গ্রাবরেখা কাকে বলে? হিমাবদ্ধ গ্রাবরেখা মানে যেটা হিমের মধ্যেই আবদ্ধ, মানে যেই হিমবাহটা যাচ্ছে তার ভেতরেই পাথরগুলো আটকে পড়ে থাকছে। সেই হিমবাহটা গললেই তখন এই পাথরগুলো মুক্ত হবে, আদারওয়াইজ এটা হিমবাহের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে। মানে ধরো চারদিকে বরফের মাঝখানে কোনো জায়গায় পাথর আটকে গেছে, সেরকম গ্রাবরেখাকে বলা হয় হিমাবদ্ধ গ্রাবরেখা, যদি অনেকটা জায়গা জুড়ে এরকম থাকে। তো এইভাবে আমরা হিমবাহের সঞ্চয়ের ফলে একটা ভূমিরূপ দেখতে পাই, মূলত সেটা হচ্ছে গ্রাবরেখা। তো আমি প্রথমেই বলেছিলাম যে হিমবাহের যে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো হয় সেটা দু রকমের তোমরা দেখতে পারবে। একটা হচ্ছে এই পর্বত গাত্রে সঞ্চয় এবং পাদদেশীয় সঞ্চয়। তো পর্বত গাত্রে সঞ্চয়ের মধ্যে যেই বিশেষ ধরনের ভূমিরূপটা দেখা যায় সেটা হচ্ছে এই গ্রাবরেখা, যার ইংলিশ টার্মটা হচ্ছে মোরেন। ওকে, এবার পাদদেশীয় সঞ্চয় যেটা বলা হয়েছে, পাদদেশীয় সঞ্চয় মানে যেখানে হিমবাহটা এসে গলছে সেই জায়গাটায় অ্যাকচুয়ালি যেখানে হিমবাহটা গলছে সেখান থেকে কি বেরোবে? জলের ধারা বেরোবে। এই কারণে এই জায়গায় যে ভূমিরূপগুলো তৈরি হয়, যেখানে বরফটা গলে যায়, সেই জায়গাটাকে বলা হয় কি? হিমবাহ জলধারার মিলিত কার্য। হিমবাহ এবং জলধারার মিলিত কার্য, অর্থাৎ এখানে শুধু হিমবাহ কাজ করছে না, এখানে হিমবাহ গলে গিয়ে যে জলধারা তৈরি হচ্ছে সেই জলধারা এবং হিমবাহ মিলে মিলিতভাবে কাজ করে কিছু ভূমিরূপ তৈরি করে স্পেসিফিক। সেই ভূমিরূপগুলোকে গ্লেসিও ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম বা হিমবাহ জলধারার মিলিত কার্য বলা হয়। তো ব্যাপারটা ক্লিয়ার যে যে জায়গায় এসে হিমবাহটা শেষ হলো সেই প্রান্তভাগে যে হিমবাহের তলার দেশ থেকে কোনো একটা প্রান্ত থেকে কোনো একটা জায়গা থেকে জল বেরোতে থাকে, সেই জলটা একটা পার্টিকুলার জায়গা থেকে বেরোতে পারে, দুটো সাইড থেকে বেরোতে পারে, যেখান থেকেই বেরো
সেই জায়গাটায় হিমবাহ এবং এই জলধারার মিলিত কার্য তৈরি হতে দেখা যায়। এবং এই মিলিত কার্যের ফলে আমরা কি কি ভূমিরূপ দেখতে পাই, কতগুলো বিশেষ ধরনের ভূমিরূপ এখানে দেখা যায়। তার নামগুলো হচ্ছে আউটওয়াশ প্লেন, আউটওয়াশ প্লেন বা যেটাকে বাংলাতে কি বলবে, বহির্ধৌত সমভূমি। বহির্ধৌত সমভূমি অ্যাকচুয়ালি কি? এটা বহির্ধৌত সমভূমি হচ্ছে যেখানে হিমবাহটা গলে গেল, সেইখান থেকে যে জলধারাগুলো বেরিয়ে আসছে, সেই জলধারার সাথে হিমবাহের মধ্যে থাকা বিভিন্ন পাথর, বিভিন্ন পদার্থ, বিভিন্ন পলি, সেগুলো এই জলধারার সাথে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে এবং সেই জায়গাটাতে একটা সমভূমির মতন এরিয়া তৈরি করবে। পাহাড়ের ওপরে হিমবাহ গলে যাওয়ার স্থানে একটা সমভূমি তৈরি হবে কিছুটা জায়গা জুড়ে। কেন তৈরি হবে? এই হিমবাহর থেকে গলে যাওয়া জল যেগুলো বেরোবে, হিমবাহের পাথর টাথরগুলোকে নিয়ে গিয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে জমা করবে। তো হিমবাহের প্রান্তভাগে এই যে সমভূমি অঞ্চলটা দেখা যায়, এটাকে বলা হয় বহির্ধৌত সমভূমি, বা এটাকেই বলা হয় আউটওয়াশ প্লেন। আউটওয়াশ প্লেন বা বহির্ধৌত সমভূমি। এখানেই আমরা দেখতে পাবো ড্রামলিন। এর কোনো বাংলা প্রতিশব্দ নেই, বাংলাতেও এটাকে ড্রামলিনই বলা হয়। ড্রামলিন কি? ড্রামলিন হলো যেখানে এই হিমবাহটা শেষ হচ্ছে প্রান্তভাগে, তার জলধারাগুলোর দ্বারা বয়ে নিয়ে আসা বিভিন্ন মেটেরিয়ালগুলোকে এই প্রান্তভাগে এনে জমা করবে এবং ছোট ছোট ঢিপির মতন তৈরি করবে। এখানে কিছু কিছু ল্যান্ডফর্ম তৈরি করবে, কিছু ঢিপির মতন তৈরি হবে এই জায়গাটাতে। এই যে ঢিপির মতন ল্যান্ডফর্মটা তৈরি হয়, এটাকে বলা হয় ড্রামলিন। ওকে, এই ড্রামলিন গুলো মানে খুব মানে কিরকম হয়, এটা সাইজ যদি আমি কল্পনা করি, 15 থেকে 30 মিটার উঁচু হয়, 15 থেকে 30 মিটার হাইট, তারপর প্রায় 1 কিলোমিটারের মতন লম্বা এবং 500 থেকে 600 কিলোমিটারের মতন চওড়া হয়। তার মানে একটা আইডিয়া করতে পারছো যে 500 থেকে 600 মিটার, 500 থেকে 600 মিটার চওড়া, 1 কিলোমিটারের মতন লম্বা হয়। তার মানে একটা আইডিয়া করা যাচ্ছে যে কিরকম জায়গা জুড়ে এটা থাকতে পারে ড্রামলিনস গুলো। তো এই যে ড্রামলিন গুলো, এরকম ছোট ছোট অনেকগুলো ড্রামলিন এক জায়গাতে তৈরি হতে দেখা যায়। এই পুরো ভূমিরূপটাকে ওপর থেকে দেখলে, কোনো একটা স্থান থেকে বা পাহাড়ের ওপরে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে দেখলে অনেকটা মনে হয় ডিমের ঝুড়ির মতো। যেরকম ডিমের ক্রেটের মধ্যে যেখানে ডিম রাখা হয়, দেখবে মাঝখানে মাঝখানে গর্ত, জায়গাগুলো কিছু কিছু জায়গাতে উঁচু, সেই রকম দেখতে লাগে এটাকে, এই ভূমিরূপটাকে, ড্রামলিন দ্বারা তৈরি ভূমিরূপটাকে। তাই এই ভূমিরূপটার একটা বিশেষ নাম হলো বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিমের ঝুড়ির ন্যায় ভূমিরূপ, এটাকে বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিমের ঝুড়ির ন্যায় ভূমিরূপ। ওকে, এই যে এখানে দেখো ড্রামলিন বলে লেখা আছে, ড্রামলিন, এবং এটাকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলে। এর হাইট, লেন্থ, উইথ এগুলো আমি বলে দিয়েছি এরকম হয়। আর কোথায় দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের দেখা যায়, মানে যেখানে হিমবাহ আছে সেখানেই পাওয়া যাবে। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তরাংশে, ইংল্যান্ডের উত্তরে, আয়ারল্যান্ডের নর্দার্ন পার্টে এই সমস্ত জায়গাতে ড্রামলিন দেখা যাবে। এরপর আরেকটা বিশেষ ধরনের ভূমিরূপ হচ্ছে কেম। কেম কি? যখন হিমবাহের দুটো পাশ দিয়ে, দুটো সাইড থেকে, মানে হিমবাহটা যেখানে গলছে তার দুটো সাইড থেকে যখন দুটো জলধারা বেরোবে, সেই জলধারা কি করবে? সেই জলধারা হিমবাহ উপত্যকার পার্শ্বদেশে সঞ্চিত পিণ্ডাকৃতির ঢিবিকে বলে কেম। মানে আমি ডায়াগ্রামের মধ্যে যদি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই জায়গায় এসে গ্লেশিয়ারটা মেল্ট হচ্ছে এখানে, আর এখান থেকে এইদিকে একটা জলধারা বেরোচ্ছে, এই দিক থেকে একটা জলধারা বেরোচ্ছে। এই জলধারাগুলো কি করবে? এখানে আশেপাশে
এই হিমবাহ থেকে যে নুড়ি পাথর বালি যেগুলোকে নিয়ে আসবে জলের সাথে, সেগুলোকে দুটো সাইডে উঁচু করে জমা করবে, এই দুটো সাইডে জমা করবে। তো এই ধরনের উঁচু ভূমিরূপকে, হিমবাহের পাশে এই ধরনের উঁচু ভূমিরূপকে বলা হয় কেম। ওকে, তো কেম বলতে কি বোঝাচ্ছে? নিশ্চল বা গতিহীন হিমবাহের পার্শ্বদেশ বরাবর দুটো নদী প্রবাহিত হয়। এই নদী দ্বারা হিমবাহ উপত্যকার পার্শ্বদেশে সঞ্চিত পিণ্ডাকৃতির ঢিবিকে বলে কেম। এই কেমগুলো পরস্পর যুক্ত হয়ে, মানে অনেকগুলো কেম যদি পরপর এরকম ভাবে তৈরি হয়, তখন কি হবে? মঞ্চের আকারে অবস্থান করলে তাকে বলা হয় কেম মঞ্চ। মানে কেমগুলো অনেকগুলো জুড়ে গিয়ে যদি একটু উঁচু প্ল্যাটফর্ম তৈরি করে ফেলে, সেটাকেই বলা হয় কেম মঞ্চ। এবং এরপরে আরেকটা ভূমিরূপ পাবে। আচ্ছা, এক্সাম্পল যদি মনে রাখতে পারো খুবই ভালো, এক্সাম্পল গুলো পরীক্ষার সময় লিখলে ভালো নাম্বার ক্যারি করা যায়। তো স্কটল্যান্ডের ল্যামার মুয়ার হিমবাহ, স্কটল্যান্ডে ল্যামার মুয়ার হিমবাহ হচ্ছে কেম ও কেম মঞ্চের সৃষ্টি করেছে, তাহলে স্কটল্যান্ডে দেখা যাচ্ছে। আর আরেকটা ভূমিরূপ হচ্ছে এসকার। এসকার কি? এসকার হলো এই যে হিমবাহর থেকে, এই যে হিমবাহর থেকে ধরো মাঝখান থেকে কোনো একটা জায়গার থেকে জলধারা বেরিয়ে আসছে হিমবাহটা গলার পরে, এবং সেই জলধারাটা এঁকে বেঁকে বেরিয়েছে, এবং সেই জলধারার সাথে যে পাথর নুড়ি বালি যেগুলো বেরিয়েছে, সেগুলো এইরকম ভাবে এই জলধারার পাশে পাশে জমা হয়ে গেছে। তো এরকম হিমবাহ থেকে গলে যে জলধারাটা বেরোচ্ছে, তার আশেপাশে নুড়ি কাকর বালিগুলো জমে এরকম পাথরের, মানে ছোট 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 ঢিপির মতন এরকম লম্বা ভাবে এগিয়ে যায়। এই ধরনের ভূমিরূপকে বলা হয় কি? এসকার। এসকার, এঁকে বেঁকে গেছে, এসকার। ওকে, ডেফিনেশনটা কি ব্যাপারটা বুঝে নিলে একবার পড়ে নেবে ডেফিনেশন গুলো। অনেক সময় পাদদেশীয় হিমবাহের তলদেশের অংশ গলে গিয়ে হিমবাহের তলদেশে সুড়ঙ্গ সৃষ্টি করে এবং তার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়। এই যে জলধারা সুড়ঙ্গের মধ্যে নুড়ি বালি কাদা শিলাখণ্ড প্রভৃতি জমা করে অনুচ্চ আঁকাবাঁকা দীর্ঘ শৈলশিরার মতন ভূমি তৈরি করে, একে এসকার বলে। খুব বেশি উঁচু হয় না, আঁকা, নদীটা যেরকম, নদী মানে কি, জলধারাটা যেরকম এঁকে বেঁকে গেছে সেরকম এঁকে বেঁকে যায় এবং শিলাখণ্ডগুলোকে জমা করতে করতে যায়। এইরকম ভূমিরূপকে এসকার বলে। 3 থেকে 5 মিটার উঁচু হয় এবং দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হয়। অনেক, মানে জলধারাটা অনেক দূর যাবে, সেইভাবে অনেক দূর লম্বা হবে এই ভূমিরূপগুলো। ওকে, আর এখানে সুড়ঙ্গের কথা একটা বলেছে, সুড়ঙ্গটা আমি বলে দিই সেটা কি বলতে চাইছে। অ্যাকচুয়ালি হিমবাহটা আমরা যখন ওপর থেকে দেখি, ওপর থেকে যখন দেখি, ওপর থেকে হিমবাহটা মনে হচ্ছে যে রয়েছে, কিন্তু তার তলদেশের যে জলটা গলে যেখান থেকে বেরোয় সেটা অনেক নিচের থেকে বেরোয়। একটা সুড়ঙ্গের মতন তৈরি করে জলটা বেরিয়ে আসে। মানে এটা কত নিচে, কোথায় গিয়ে গলছে জলটা, সেটা আমরা উপর থেকে দেখে বুঝতে পারবো না। উপরে হিমবাহটা ইনট্যাক্ট থাকে। অনেক সময় পাহাড়ে এরকম দেখা যায় যে একটা নদী প্রবাহিত হচ্ছে, ধরো এখান থেকে নদীটা যাচ্ছে, এইখানটায় হিমবাহটা গলে জমে আছে, এইখানে জলটাকে দেখা যাচ্ছে, আবার এই হিমবাহ আবার এই নিচে এখানেও জলটাকে দেখা যাচ্ছে। অর্থাৎ এই জলটা নিচে থেকে কোনো একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে আসছে, কিন্তু ওপরে হিমবাহ জমে আছে, গলেনি। আবার একটু উপরে গেলে আবার এখানে হিমবাহ জমে আছে, মাঝখান থেকে গ্যাপ তৈরি হয়ে গেছে, সেই জায়গাটা হিমবাহটা নেই, জলের ধারাটা দেখা যাচ্ছে। এটা কত নিচের থেকে আসছে, এই সুড়ঙ্গটা কতটা গভীর সেটা বোঝা যাবে না, কিন্তু এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যখন আসে, সে পাথর টাথর যেগুলো আসে সেগুলোকে জমা করতে করতে আসে এবং এরকম পাথরের লম্বা মতন একটা ভূমিরূপ তৈরি করে, এগুলোকে জমা করে উঁচু ঢিপির মতন তৈরি করে, কয়েক কিলোমিটার লম্বা হয়। এইরকম ভূমিরূপকে বলা হয় এসকার। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা ভূমিরূপ পাবে সঞ্চয় কার্যের ফলে, সেটা হচ্ছে কেটেল। কেটেল কি? কেটেল এক ধরনের লেক, কেটেল হ্রদ বলা হয়। কেটেল হ্রদ কিভাবে তৈরি হয়? অনেক সময় যখন হিমবাহ আস্তে আস্তে পশ্চাৎ অপসারণ করে, পশ্চাৎ অপসারণ মানে আজকে ধরো হিমবাহটা এই পর্যন্ত আছে, আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, হিমবাহ রিট্রিট করছে পেছনের দিকে, যত তাপমাত্রা বাড়ছে হিমবাহগুলো গলে যেতে বাধ্য হচ্ছে এবং আস্তে আস্তে হিমবাহগুলো পিছিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে তারা পশ্চাৎ অপসারণ করছে এবং পশ্চাৎ অপসারণ করতে থাকলে
হিমবাহটা আজকে এখানে ছিল, কালকে একটু পিছিয়ে গেল, 1 কিলোমিটার ধরো পিছিয়ে গেল, কালকে বলতে ধরো 5-10 বছর পর 1 কিলোমিটার পিছিয়ে গেল। এবার যখন পিছিয়ে গেল, সেই হিমবাহের রাস্তায় নিচে কোথাও যদি গর্ত তৈরি হয়ে ছিল কোনো এক সময়, সেটা আমরা আগে দেখতে পেতাম না, কারণ আগে হিমবাহটা ছিল চাপা পড়ে। কিন্তু যেই হিমবাহটা পিছিয়ে গেল, সেই গর্তটা উন্মুক্ত হলো, সেই গর্তটা এখন দেখা যাচ্ছে, কারণ এখন আর হিমবাহটা নেই, গলে গেছে, সেখানকার বরফগুলো বেরিয়ে গেছে। তো সেই নিচু গর্তর মধ্যে সেই হিমবাহের গলে যাওয়া জল যদি জমা হয়ে থাকে, তাকে বলা হয় কেটেল। ক্লিয়ার কি বললাম? তো এবার পড়ে দেখে না, অনেক সময় হিমবাহের পশ্চাৎ অপসারণ ঘটতে থাকে, তখন কোথাও কোথাও গভীর গর্ত ইত্যাদির মধ্যে নিশ্চল হিমরাশি রয়ে যায় এবং অনুবাহ বা টিলের দ্বারা বেষ্টিত হয়ে বা চাপা পড়ে যায়। অনুবাহ বা টিল মানে যেগুলো, বা যে পাথর টাথর যেগুলো হিমবাহ বয়ে নিয়ে আসে, সেইগুলো জমা হয়ে যদি গর্তগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়, পরবর্তীকালে সেই নিশ্চল হিমরাশি গলে গেলে সেখানে গর্ত থেকে যায় ও হ্রদের সৃষ্টি হয়। এরূপ হ্রদকে কেটেল হ্রদ বলে। ওকে, তো সিম্পল ব্যাপার, মানে হিমবাহর তলদেশে সেই গর্তটা ছিল আগে, হিমবাহটা পিছিয়ে গেছে, সেই জায়গায় গর্তটা থেকে গেছে, এবং হিমবাহের গলে যাওয়া জল সেই গর্তের মধ্যে আটকে থেকে সেখানে একটা হ্রদ তৈরি করে ফেললো, সেটাকেই বলা হয় কেটেল লেক। এই হচ্ছে হিমবাহের দ্বারা তৈরি ভূমিরূপ। তাহলে আরেকবার আমি রিভাইজ করিয়ে দিই, হিমবাহের দ্বারা তৈরি ভূমিরূপগুলো দু রকমের দেখলাম। একটা হচ্ছে পর্বতের পর্বতের পাদদেশীয় অংশে গঠিত ভূমিরূপ, আর 2 নম্বর হচ্ছে পর্বতের ঢালে গঠিত পর্বত গাত্রে গঠিত ভূমিরূপ, আর পর্বতের পাদদেশীয় অঞ্চলে গঠিত ভূমিরূপ। এই 2 রকমের ভূমিরূপ দেখা যাবে। পর্বতের গাত্রে গঠিত সঞ্চয়জাত ভূমিরূপগুলো হচ্ছে গ্রাবরেখা। গ্রাবরেখা কত রকমের হয়? পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, হিমবদ্ধ গ্রাবরেখা, নানান রকমের হয়। এবং হিমবাহ ও জলধারার সৃষ্টির যে গ্রাবরেখাগুলো হয়, তার মধ্যে কি কি আছে? বহির্ধৌত সমভূমি, তারপরে ড্রামলিন, তারপরে আছে ড্রামলিনকে বাস্কেট অফ এগ ট্রোপোগ্রাফি বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে রয়েছে কেম, এসকার, কেটেল লেক। এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে হিমবাহের আর জলের একত্রভাবে তৈরি হওয়া ভূমিরূপ। হিমবাহ এবং জল মিলে যে ভূমিরূপ তৈরি করে। ওকে, তাহলে আমরা হিমবাহ ও হিমবাহের ক্ষয় ও সঞ্চয়, এই দুটোর দ্বারা তৈরি ভূমিরূপগুলো আলোচনা করে ফেলেছি অলরেডি। এখানে তোমাদের কোনো যদি কনফিউশন থাকে, ভিডিওটা আরেকবার দেখবে এবং বইয়ের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে দেখবে, জিনিসগুলোকে পড়তে থাকবে, কনসেপ্ট ক্লিয়ার করবে। তোমাদের হুবহু মুখস্থ লিখতে হবে না, যেটুকু বুঝতে পারবে নিজে পড়ে নিজে শুনে সেই সেই কনসেপ্টটাই লিখে আসবে। একদম বই মুখস্থ করে লিখতে যাবে না, তাহলে কোনো একটা সেন্টেন্স ভুলে গেলে পুরো লেখাটাই গন্ডগোল হয়ে যাবে। এবার এই হিমবাহের দ্বারা তৈরি ভূমিরূপের পরে আমরা আরেকটা ধরনের ভূমিরূপ যেটা দেখব, সেটা হচ্ছে বায়ু প্রবাহের দ্বারা কি কি ভূমিরূপ তৈরি হতে দেখা যায়। তো নদীর দ্বারা তৈরি ভূমিরূপ দেখেছি, হিমবাহের দ্বারা তৈরি ভূমিরূপ দেখেছি, বায়ু প্রবাহ হলেও বিভিন্ন জায়গাতে নানান রকম ভূমিরূপ তৈরি হয়। এবার বায়ু প্রবাহের দ্বারা যে ভূমিরূপগুলো তৈরি হয়, সেগুলো মূলত কোথায় তৈরি হতে দেখা যাবে? বায়ু প্রবাহের দ্বারা ভূমিরূপ 1 নম্বর যেখানে বায়ুর দ্বারা তৈরি ভূমিরূপ দেখা যায়, সেটা হচ্ছে মরুভূমি। কেন? কারণ মরুভূমিতে বায়ু অত্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে, কোথাও কোনো বাধা নেই, গাছপালা নেই, অত্যন্ত দ্রুত বেগে প্রবাহিত হতে পারে। এবং বায়ু যদি দ্রুত বেগে প্রবাহিত হয়, তাহলে অবশ্যই সেটা পাথরকে, বিভিন্ন ভূমিরূপকে আঘাত করতে 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 সেটার পরিবর্তন ঘটাবে, সেখানে নানান রকমের ভূমিরূপ তৈরি করবে। সেটা হচ্ছে বায়ু দ্বারা তৈরি ভূমিরূপ। এবং আরেকটা অঞ্চলে বায়ু দ্বারা তৈরি ভূমিরূপ দেখতে পাবে, সেটা হচ্ছে উপকূল, সমুদ্র উপকূল অঞ্চল। সমুদ্র উপকূল অঞ্চল, সেখানে আমরা দেখতে পাবো বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ, কারণ সেখানেও সমুদ্রের ওপর থেকে যে বাতাসটা অত্যন্ত গতিবেগে প্রবাহিত হয়ে আসবে, সেটাও উপকূলকে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত করবে।
তো এই দুটো জায়গাতে আমরা বায়ু গঠিত ভূমিরূপ দেখতে পাই। এবার দেখো বায়ু গঠিত ভূমিরূপ কি কি কারণে তৈরি হয়। এক হচ্ছে বায়ু প্রবাহের প্রতিবন্ধকতার অভাব থাকলে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ দেখতে হবে। এক্ষুনি যেটা বললাম যে মরুভূমি ও উপকূল অঞ্চলে কোনো প্রতিবন্ধকতা নেই। এই যে উন্মুক্ত উপকূলের কথা আমি বলেছি, উদ্ভিদের অভাব, গাছপালা না থাকলে সেখানে বাতাস জোরে প্রবাহিত হতে পারে, সেখানে ভূমিরূপ তৈরি হতে দেখা যাবে, সেটাও বলেছি। এবং দিন রাত্রে উষ্ণতার প্রসর, দিন রাত্রে উষ্ণতার প্রসর বলে একটা পয়েন্ট আছে। দেখো এই দিন রাত্রে উষ্ণতার প্রসর বলতে বোঝায় ধরো দিনের বেলা অত্যন্ত বেশি তাপমাত্রা এবং রাতের বেলা তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। তো দিনের বেলা 40, 45, 48 ডিগ্রিতে পৌঁছে যায় এবং রাতের বেলা তাপমাত্রা যদি 5 ডিগ্রি 10 ডিগ্রিতে নেমে যায়, তাহলে এই যে ডিফারেন্সটা, এটাকেই বলা হয় উষ্ণতার প্রসর। তো যেখানে উষ্ণতার প্রসর বেশি হবে, উষ্ণতা বেশি পরিবর্তিত হবে, সেই স্থানে পাথরগুলো অত্যন্ত দিনের বেলা অত্যন্ত তাপমাত্রা বেশি হওয়ার জন্য প্রসারিত হবে এবং রাতের বেলা তাপমাত্রা কমে যাওয়ার জন্য সংকুচিত হবে। এই যে প্রসারণ এবং সংকোচন, এর ফলে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বাতাসের সেই পদার্থগুলোকে, সেই পাথরগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে উড়িয়ে নিয়ে যেতে সুবিধা হবে। কারণ সেটা যদি নিজে নিজেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, ছোট পাথরের ছোট কণায় পরিণত হয়, তাহলে বাতাস ইজিলি তাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারবে, ভূমিরূপকে আরো ত্বরান্বিত করতে পারবে, তাড়াতাড়ি ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারবে। এবং আরেকটা দেখো ঘর্ষণ প্রক্রিয়া, অর্থাৎ বায়ু প্রবাহের সাথে যত রকমের পদার্থ মিশে থাকবে, বায়ু প্রবাহিত হলে সেই পদার্থগুলো বাতাসের সাথে প্রবাহিত হবে এবং সেইগুলো যখন প্রবাহিত হবে সে বাতাসের সাথে উড়ে উড়ে গেলে কোনো জায়গায় গিয়ে যখন ধাক্কা মারবে, সেটাও বাতাসের সাথে গিয়ে সেই পাথরে ধাক্কা মারবে, সেই ছোট ক্ষুদ্র কণাগুলো, সেগুলোর কন্টিনিউয়াস আঘাতে বা পাথর চূর্ণ বিচূর্ণ হবে। সেটা যখন মাটির সাথে বাতাসের সাথে যখন পাথরগুলো ঘষে 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 যাবে, তখন ঘর্ষণ প্রক্রিয়ায় সেটা অন্য শিলার ওপর থেকে যখন ঘর্ষণ তৈরি করবে, সেই শিলাটাকে ক্ষয় করবে। তো এইভাবে বাতাসের সাথে বিভিন্ন মেটেরিয়াল যখন মিশ্রিত অবস্থায় প্রবাহিত হয়, সেগুলো আবার ওই জায়গার পাথরকে, শিলাকে, সেই স্থানকে ক্ষয় করে, চূর্ণ বিচূর্ণ করে। তো এইভাবে আমরা নানান রকমের বাতাসের ক্ষয়কার্য দেখতে পাই। এই জিনিসগুলো, এই কন্ডিশনগুলো যদি থাকে, অর্থাৎ গাছপালা কম, মানে যেখানে বাধা কম পাবে বাতাস, মরুভূমি, উপকূল, সেই সমস্ত অঞ্চলে বায়ুর দ্বারা গঠিত ভূমিরূপ আমরা দেখতে পাবো। এখানে একটা মানচিত্র দেখতে পাবে যে বায়ুর দ্বারা তৈরি ভূমিরূপগুলো ম্যাক্সিমাম কোথায় দেখা যায়। এবং বেশিরভাগ এই যে জায়গাগুলো এখানে দেখানো রয়েছে, এগুলো কিন্তু মরুভূমিকে দেখানো রয়েছে। সাহারা মরুভূমি, আরব মরুভূমি, তুর্কমেনিস্তান, গোবি মরুভূমি, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন পার্টে মরুভূমি আছে, এদিকে আটাকামা ডেজার্ট আছে দক্ষিণ আমেরিকায়, নর্থ আমেরিকাতে ওয়েস্টার্ন পার্টে ডেজার্ট রয়েছে, গ্রেট বেসিন। তো এই যে মরুভূমিগুলোকে কেন মার্ক করা হয়েছে? কারণ বাতাসের প্রভাব মরুভূমিতেই বেশি দেখতে পাওয়া যায়। ওকে, তো কোনো সমস্যা নেই। এইবার বায়ুর দ্বারা তৈরি কি কি ভূমিরূপ আমরা দেখতে পারবো। বায়ুর ক্ষয়ের দ্বারা, বায়ুর সঞ্চয়ের দ্বারা দু রকমই ভূমিরূপ দেখা যায়। তো আজকে ক্ষয়ের দ্বারা ভূমিরূপগুলো একটু ডিসকাস করি। ক্ষয়ের দ্বারা আমরা কি কি ভূমিরূপ মরুভূমিতে দেখতে পাবো। তো দেখো, আমি কতগুলো নাম আগে বলে নিই, তারপরে আমি তোমাদের বইয়ের ব্যাপারগুলোকে বুঝিয়েও দেব। দেখো, বায়ুর ক্ষয়কার্য যেগুলো ইম্পর্টেন্ট, বায়ুর ক্ষয়কার্যের ফলে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। একটা হচ্ছে ডিফ্লেশন হলো। ডিফ্লেশন হলো, এটার বাংলা প্রতিশব্দটা হবে অপসারণ গর্ত বলে বাংলাতে। ডিফ্লেশন হলো বা অপসারণ গর্ত, এর আরেকটা নামও আছে, এটাকে ধান্ধ বলা হয়। অপসারণ গর্ত, ছোট কথায় এটাকে ধান্ধ বলে।
তো অপসারণ গর্ত কাকে বলে? যখন বাতাসের সাহায্যে কোনো একটা স্থানের বালু বা ওখানকার পাথর কন্টিনিউয়াসলি চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হবে। তো ধরো এই একটা স্থান ছিল, এখান থেকে কন্টিনিউয়াসলি বাতাস প্রবাহিত হয়ে এখান থেকে বাতাস উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এবং আস্তে আস্তে এখানকার পাথরগুলোকে উড়িয়ে নিয়ে যেতে যেতে নেচে যেতে এখানে একটা গর্ত তৈরি করে ফেললো। এরকম একটা গর্ত তৈরি হয়ে গেল, এই বাতাসটা এই স্থান থেকে পাথর উড়িয়ে নিয়ে চলে যেতে যেতে একটা গর্ত তৈরি হয়ে গেল। এরকম গর্তকে বলা হয় ধান্দ বা ডিফ্লেশন হলো। মরুভূমিতে এরকম গর্ত তোমরা দেখতে পাবে, ডিফ্লেশন হলোগুলো ডেজার্ট রিজিয়নে দেখা যায়। ওকে, এছাড়া 2 নম্বর পয়েন্ট যেটা আমরা ডেজার্টে দেখতে পাবো সেটা হচ্ছে গৌড়। 2 নম্বর ক্ষয়জাত ভূমিরূপ হচ্ছে গৌড়। গৌড় কাকে বলা হবে? তো মরুভূমিতে বাতাসের সাহায্যে যে ছোটখাটো ক্ষুদ্র কণা পাথর এগুলো মিশে থাকে, সেগুলো ভারী হয় বলে নিচের দিকে দিয়ে প্রবাহিত হয়, নিচু স্থান দিয়ে, এবং ওপরের দিকে সেই ভারী পাথর কণাগুলো ওপরে খুব বেশি ওপর দিয়ে প্রবাহিত হয় না, তাই ওপরের দিকে ক্ষয় একটু কম করে, নিচের দিকের ক্ষয় বেশি করে পাথরের। তো ধরো কোনো জায়গাতে এরকম শিলা অবস্থান করতো, একসময় বড় একটা শিলা বড় আকারের ছিল, কিন্তু নিচের দিকের ক্ষয় বেশি হওয়ার জন্য, নিচের দিকের অংশটা বাতাসের দ্বারা ক্ষয় বেশি হওয়ার জন্য সেটা নিচের অংশটা সরু হয়ে ওপরের বড় অংশটা উপরে ব্যাঙের ছাতার মতন অবস্থান করে, ব্যাঙের ছাতার মতন দেখতে হয়। এটাকে গৌড় বলে, বা ব্যাঙের ছাতার মতন দেখতে হয় বলে একে মাশরুম রক ও বলা হয়। মাশরুম জানো? মাশরুম ব্যাঙের ছাতার মতনই দেখতে হয়, তো মাশরুম রক বলা হয় এই ধরনের ভূমিরূপকে। এটাকে গৌড়, বা অনেকগুলো এরকম গৌড় তৈরি হলে তাকে গাড়া বলে। তো এটা একটা ক্ষয়জাত ভূমিরূপ মরুভূমিতে দেখতে পাবে। এরপর দুটো বিশেষ ধরনের ভূমিরূপ রয়েছে, একটা হচ্ছে ইয়ারদাং, বাংলাতেও ইয়ারদাংই বলে, আর 4 নম্বর হচ্ছে জিউগান, বাংলাতেও জিউগানই বলে। ইয়ারদাং কি? ধরো কোনো একটা স্থানে পর্যায়ক্রমে কঠিন শিলা, কোমল শিলা, আবার কঠিন শিলা, আবার কোমল শিলা, এইভাবে অবস্থান করে। এটা ধরো কোমল শিলা, আর মাঝখানেরটা হচ্ছে কঠিন শিলা। এটা উলম্বভাবে অবস্থান করবে, ভার্টিক্যালি অবস্থান করবে। ভার্টিক্যালি অবস্থান করলে কি হবে? বাতাসটা সামনের দিক থেকে আসছে, এসে কি করবে? কোমল শিলাটাকে ক্ষয় করবে, কঠিন শিলাটা শক্ত অবস্থায়, কঠিন বলে সে দাঁড়িয়ে থাকবে। তখন দেখা যাবে যে কঠিন শিলাটা শক্ত বলে কোমল শিলাটা ক্ষয় হচ্ছে, কঠিন শিলাটা দাঁড়িয়ে আছে। আবার তারপরে আবার কোমল শিলা রয়েছে, এটাকে ক্ষয় করছে, কিন্তু কঠিন শিলাটা দাঁড়িয়ে আছে এইভাবে। তো কঠিন শিলাটা দাঁড়িয়ে থাকবে শক্ত হয়ে, কোমল শিলাটা ক্ষয় হতে হতে আস্তে আস্তে ইরোড হতে হতে থাকবে। এইরকম যে ভূমিরূপ তৈরি হয়, অর্থাৎ ভার্টিক্যালি যদি কঠিন আর কোমল শিলা থাকে, তার উপর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ তৈরি হয় তাকে ইয়ারদাং বলে। এবং এটাই যদি হরাইজন্টালি থাকে, কঠিন শিলা কোমল শিলা, কঠিন শিলা কোমল শিলা হরাইজন্টালি যদি থাকে, অনুভূমিকভাবে শায়িত অবস্থায় থাকে, তার উপর যে ভূমিরূপ তৈরি হবে তাকে বলা হবে জিউগান। তো বায়ুর ক্ষয়ের দ্বারা দুটো ভূমিরূপ মনে রাখবে। যদি ভার্টিক্যালি থাকে তাহলে সেটাকে ইয়ারদাং বলবে, কঠিন কোমল শিলা ভার্টিক্যালি থাকলে ইয়ারদাং, এবং যদি সেটা অনুভূমিক ভাবে থাকে, কঠিন শিলা কোমল শিলা অনুভূমিক ভাবে থাকলে তাকে বলা হবে জিউগান। এই হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা তৈরি ভূমিরূপ। আরেকটা বলে দিই, আরেকটা তোমাদের আছে, সেটা হচ্ছে ইনসেলবার্জ। ইনসেলবার্জ গুলো কি কি? ইনসেলবার্জ কাকে বলে? মরুভূমি অঞ্চলে ক্ষয়কার্যের ফলে যখন কোনো একটা অঞ্চল অত্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়, সেখানে কঠিন শিলা দ্বারা গঠিত যে অঞ্চলগুলো সেগুলো উঁচু ঢিবির মতন অবস্থান করে দাঁড়িয়ে থাকে। কঠিন শিলা দ্বারা তৈরি যে রক্স গুলো থাকে
সেগুলো ক্ষয় প্রতিরোধ করে উঁচু ঢিপির মতন দাঁড়িয়ে থাকে, যার ঢালগুলো অত্যন্ত তীব্র ঢালযুক্ত হয় এবং ঢিপির মতন হয়, খুব বেশি বড় নয়, উঁচু উঁচু ঢিপির মতন দেখতে হয়। এরকম কঠিন শিলা দ্বারা তৈরি এরকম অনেক ঢিপি দেখতে পাওয়া যায় মরুভূমিতে। এই ধরনের ভূমিরূপগুলোকে, এগুলো ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে, মানে পুরো অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, সমভূমিতে পরিণত হয়ে গেছে, কিন্তু এগুলো কঠিন শিলা দ্বারা তৈরি বলে ক্ষয় করতে পারেনি বায়ু, এবং এগুলো ঢিপির মতন অবস্থান করছে বর্তমানে। এই জাতীয় ক্ষয় প্রতিরোধকারী ভূমিরূপগুলোকে বলা হয় ইনসেল বার্জ। তো এই হচ্ছে হিমবাহ নয়, বায়ুর ক্ষয়ের দ্বারা তৈরি ভূমিরূপ। ডিফ্লেশন হলো গৌর, ইয়ারদাং, জিউগান, ইনসেল বার্জ। আর এইগুলোর সম্পর্কে তোমাদের বইতে বিস্তারিত লেখা আছে, আমি বলে দিচ্ছি। যেমন ডায়াগ্রামগুলোও তোমরা দেখবে, এবং অবশ্যই এগুলো কিন্তু লেখার সময় ডায়াগ্রাম দেবে। যদি ডায়াগ্রাম না দাও তাহলে কিন্তু মার্কস খুব ভালো উঠবে না। এর সাথে সাথে এগুলো লেখার সাথে সাথে ডায়াগ্রাম দিতে হয়। তো প্রথমে দেখো ডিফ্লেশন হলো বা ধান অপসারণ গর্ত সম্পর্কে বলা আছে। এক্সাম্পলস গুলো দেখবে কোথায় দেখা যায়, আমেরিকার যুক্তরাষ্ট্রের মন্টানা এবং টেক্সাস এই রিজিয়নে। গৌর দেখা আছে, এই যে গৌর, এই যে একদম লাইভ এক্সাম্পল দেওয়া আছে এখানে ছবিতে। গৌর কাকে বলে সেটা আমি বললাম, যে নিচের দিকে ক্ষয় বেশি হয়, ব্যাঙের ছাতার মতন দেখতে হয়, একে বলা হয় গৌর। সাহারা মরুভূমিতে এরকম গৌর দেখতে পাওয়া যায়, একে মাশরুম রক বলে। তারপরে জিউগান কাকে বলে বললাম, অনুভূমিক ভাবে থাকলে জিউগান, এই হচ্ছে জিউগানের উদাহরণ। আর যদি ভার্টিক্যালি থাকে তাহলে সেটাকে ইয়ারদাং বলে, এটা হচ্ছে ইয়ারদাং এর উদাহরণ। জাস্ট এই যে কথাগুলো বলেছি সেইগুলোই যদি লেখো নিজের মতন করে, তোমাকে বইয়ের ভাষায় কিচ্ছু লেখার দরকার নেই, তুমি বুঝে নিলে, বই পড়ে বুঝে নিলে বা দেখলে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, এবং সেটাকেই যদি খাতায় লিখে দিয়ে আসো তাহলেই তোমার এই কোশ্চেনের বায়ুর ক্ষয়ের কার্যের কি কি ভূমিরূপ তৈরি হয় সেই আনসার রেডি হয়ে যাবে। আর ইনসেল বার্জের কথা বলেছি, শুষ্ক মরু অঞ্চলে ক্ষয়কার্যের ফলে অনেক সময় কঠিন শিলা গঠিত মসৃণ গাত্র ও অবতল ঢাল বিশিষ্ট যে অনুচ্চ ভূমি অবস্থান করে, এদেরকে ইনসেল বার্জ বলে। এটার কথাও বলেছি, কালাহারি মরুভূমিতে দেখা যায়। এই ইনসেল বার্জ যদি আরো ক্ষয় পেয়ে পেয়ে আরো ছোট হয় তখন সেটাকে বোর্ন হার্ট বলে, এবং এই বোর্ন হার্ট ক্ষয় পেয়ে পেয়ে আরো ছোট হলে সেটাকে ক্যাসেল কপিস বলে। অ্যাকচুয়ালি ইনসেল বার্জি সেগুলো ক্ষয় কার্যের ফলে হাইট কমছে, এবং বোন হার্ট, এবং তারপর নাম হয়ে যাচ্ছে ক্যাসেল কপিস, নাম জাস্ট পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলো দেখে নিলাম আজকে। আর তোমাদের এই চ্যাপ্টারে বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো আছে সেই পার্টটা আমরা কমপ্লিট করে নিলেই তোমাদের এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো অনেক বড় চ্যাপ্টার ছিল, নদীর দ্বারা ক্ষয়কার্য সঞ্চয় কার্য, তারপরে হিমবাহের দ্বারা ক্ষয়কার্য সঞ্চয় কার্য, এবং বায়ুর দ্বারা ক্ষয়কার্য সঞ্চয় কার্য। এই জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু আসেই আসে, একদম 100% এখান থেকে একটা কোশ্চেন আসবেই। তো এই পার্টটাকে তোমরা রেডি করে নাও। লাস্ট এই পর্যন্ত আজকে থাকছে। আর একটা ক্লাসে আমি এই বায়ুর সঞ্চয় কার্যের দ্বারা কি কি ভূমিরূপ দেখা যায় সেগুলোকে কমপ্লিট করে এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। ঠিক আছে? যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, দেখতে থাকো এবং জুড়ে থাকো, ব্যাস এটুকুই বলার। আজকের মতন এখানেই কমপ্লিট করলাম। থ্যাংক ইউ।